মেঘলা, মেঘলা, মেঘলা মারা গেছে। মেঘলা, বললাম না মেঘলা মারা গেছে। আমি হলাম শালিমা চৌধুরী। হ্যাঁ জানি তো তুমি শালিমা, কিন্তু তুমি তো আমার কাছে আমার মেঘলা, আমার ভালোবাসা। ভালোবাসা? তোমার এই একটা মন তুমি আর কতজনের দিবা? তোমার এই ভালোবাসার নাটক করতে করতে আমার জীবনটা নষ্ট করে ফেলছো। এরপর আবার ভালোবাসা দেখাইতেছো। আমার এই মুখটাও না আমি আর দেখতে চাই না। শুনেছ? মেঘলা, তুমি আমাকে মাফ করে দাও, যা শাস্তি দেওয়ার দাও, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে আর একটা সুযোগ দাও। সুযোগ আর পাইবা না তুমি। সুযোগ তোমার অনেক দেয়া হয়েছে, এখন সুযোগ শেষ। অনেক তোমার মনে আছে আমার পেটে যখন সন্তান ছিল তখন আমি তোমার বারবার করে বলছি, অনেক এটা তোমার সন্তান, সন্তানটারে স্বীকৃতি দেবে। কিন্তু তুমি আমার একটা কথাও শোনো নাই। বারবার নানাভাবে তুমি আমার অপদস্থ করছো, এমন ভাবে মানসিক যন্ত্রণা দিছো যে আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না। আর আজকে তুমি আইছো আমার কাছে মাফ চাইতে। তুমি ভাবলা কি কইরা তুমি আমার কাছে মাফ চাইবা আর আমি খুব সহজে তোমার মাফ করে দিব? মেঘলা, ওই যে বললাম, তোমার যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও, কিন্তু তোমার থেকে দূরে সরাই দিও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমার কাছে আজীবন থাকতে চাই। আব্বা, আমি ওর সাথে আর কোনো কথা বলতে চাইতেছি না। তুমি ওরে সুন্দর করে বুঝে বিদায় করে দাও। মেঘলা, বাবা অনিক, তুমি হনস। হ্যাঁ, আমরা এক সময় চাইতাম যে তোমাকে দুজনে নির্মিষ হোক, কিন্তু বাচ্চাটা মারা যাওয়ার পর আর কোনো কথা থাকে না। তুমি মেঘলার আশেপাশে আর আইসো না, যাও, তুমি চলে যাও। বাবা, আমি মৃত্যুর আগ পর্যন্ত মেঘলার কাছে ক্ষমা চেয়ে যাব। আমি চলে যাচ্ছি, কিন্তু আমি বারবার আসবো। আচ্ছা, আপনাদের প্ল্যান কি বলেন তো? আপনারা আমাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসলেন, নিশ্চয়ই তো আপনাদের কোনো বড় উদ্দেশ্য আছে। আমি তোমাকে বিয়ে করতে চাই রাতুল। হোয়াট? হ্যাঁ রাতুল, নীলা ঠিকই বলেছে। সেদিন নীলার বিয়েটা ভেঙে গেছে, আমি এর প্রতিশোধ চাই। বিনিময়ে আমি তোমাকে আমার বিজনেস পার্টনার বানাবো। তুমি শুধু আমার মেয়ের সাথে হাত মিলিয়ে মেঘলা এবং অনেককে ধ্বংস করে দেবে। আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ। বাবা যা বললো সব ঠিক বলেছে। আমি আমার অপমানের প্রতিশোধ চাই, যেটাকে বলে কঠিন প্রতিশোধ। অনেককে আমি রাস্তায় দেখতে চাই। আরে বাপরে, এ তো দেখি মেঘনা চাইতে দৃষ্টি। এর মতো কোটিপতি একটা মেয়েকে যদি আমি বিয়ে করতে পারি, তাহলে আমার বিজনেসটা আমি আবার বড় করে স্টার্ট করতে পারবো। না, সব ঠিক আছে, কিন্তু আমি তো খবর নিয়েছি অনেক নাকি এখন বস্তিতে থাকে। ওর বাচ্চা নাকি মারা যাওয়ার পর ও পাগলের মতো হয়ে গেছে। অনেকের হয়তো কিছু নেই, কিন্তু ওর বইয়ের তো আছে। মেঘলাকে আমি ফকির দেখতে চাই। ঠিক বলেছ, মেঘলার সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে। ও আমার সাথে কৌশলে গেম খেলেছে। তাহলে তুমি বিয়েতে রাজি? আমি জানি রাতুল, তুমি পরিশ্রমী ছেলে, বিজনেস ভালো সামলাতে পারো। এরকম একটা পাত্রই আমি চেয়েছিলাম। ঠিক আছে, কিন্তু কিন্তু কি, তোমার কি গার্লফ্রেন্ড আছে? আরে না, এই ধরনের কোনো বিষয় নেই। তাহলে তবে একটা কথা দিতে হবে আমাকে, ওদেরকে ধ্বংস করার আগে কিছু হটা যাবে না। ওকে, কথা দিলাম। অনেক বন্ধু আমার, খেলা তো আবার শুরু হয়ে গেল।
তুই মরলেও আমার হাত থেকে রক্ষা পাবি না। অনিক, তুমি এভাবে রোদের মধ্যে বাইরে বসে আছো কেন পাগলের মতো? চলো বাসায় চলো। বৃষ্টি, তুমি এখান থেকে চলে যাও। তুমি কেন এরকম পাগলামি করছো? কেন নিজের জীবনটাকে এরকম শেষ করে দিচ্ছ? আমি কোনো পাগলামি করছি না, আমি প্রায়শ্চিত্ত করছি। আমি যে পাপ করেছি সেটার শাস্তি তো আমাকে ভোগ করতেই হবে। এরকম পাগলামি করে কোনো লাভ নেই। প্লিজ তুমি আমার সাথে বাসায় চলো। তোমার এই অবস্থা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। একবার, জাস্ট একটা বার নিজেকে মেঘলার জায়গায় দাঁড় করিয়ে দেখো। আমি মেঘলাকে কত কষ্ট দিয়েছি, কি কি অপবাদ দিয়েছি, কত মানসিক নির্যাতন করেছি। তারপরেও মেঘলা সবকিছু সহ্য করেছে। সবকিছু সহ্য করেও তার সন্তানকে মেঘলা বাঁচাতে পারলো না। আমি এত কষ্ট দিয়েছি, মেঘলার কষ্টের কাছে তো এই কষ্ট কিছুই না। মেঘলার ক্ষমা না পাওয়া পর্যন্ত আমি এভাবেই থাকবো। বৃষ্টি, তুমি এখান থেকে চলে যাও। তারপর বোমা এলে আমি ওর কথাগুলো একটু আলাপ করতে চাই। ঠিক আছে। বৃষ্টি, তুই মা এসেছিস? বস বস একটু। না বাবা, ভাল লাগছে না, আমি রুমে যাচ্ছি। মা বস, তোর সাথে একটু কথা বলবে ওনারা। বস। কি বলবেন বলেন। হয়েছে কি বোমা, আমি এমন একটা কাজ করে ফেলেছি, আমি যে কিভাবে বলি। এত আমতামতা কেন করছেন? যা বলবেন সরাসরি বলুন। না মানে হয়েছে কি বিআই সাহেব, বৌমা তো তার সংসারটা নিয়ে খুবই উদ্গ্রীব ছিল। ওদিক দিয়ে অনেকের আগের বউ মানে মেঘলার যদি বাচ্চা হয় তাহলে তো অনেক আর কখনো ওই বৌমার ঘরে ফিরবে না। তাই আপনি কি তাই মহিলার মাধ্যমে আপনি মতির মা? আমি মতির মা। ও আচ্ছা আচ্ছা, আপনি তো এই বস্তির সবার ওই যে বাচ্চা হওয়ার কাজটা করেন, মানে দাইমার কাজটা করেন। আমি করি। আপনার হাত যশের কথা কিন্তু শুনছেন অনেক জায়গায়। ওই যে আপনাকে বস্তির যে মেঘলার বাচ্চা তো মনে হয় 2-1 দিনের মধ্যে হইব, তাই না? এরকমটাই তো জানি। আচ্ছা, ওই যে আমি আসলে আপনারে একটা কাজের কথা বলতে আসছি। কি কাজ? কাজটা বলতেছি তার আগে এটা বলে রাখি যে টাকা যা চান তাই আপনাকে দিব। মতির মা আবার টাকা হইলে এমন কোনো কাজ নাই যে না পারে। ঠিক আছে, শুনুন, আপনি মেঘলা যখন বাচ্চা হবে, মেঘলার বাচ্চাটা খালি নিয়ে আপনি আমাকে দিয়ে দিবেন। হ্যাঁ দাঁড়ান, আমি একটা মরা বাচ্চা আপনার এই দেবো, আপনি খালি কইবেন যে ওই মরা বাচ্চা আছে, ঠিক আছে? হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। তুমি এনে চলো তো, আমার মেঘলা তো ব্যথা উঠছে, খুব কষ্ট পাইতেছে মেয়েটা। শোনো না, তুমি তো সব বাচ্চা ধরো, তাই না? চলো না। আরে চলো তো, আচ্ছা যাও। অনেকের বাচ্চা অদল বদল করে দিয়েছে।
হাসপাতালে এক মহিলার মরা বাচ্চা রয়েছিল, তার সঙ্গে অপহরণ করেছে। অনেকের মরা বাচ্চা হয়নি। কি বললেন আপনি? আপনি জানেন অনেক ওর বাচ্চার জন্য কতটা কষ্ট পাচ্ছে? আপনি কি মানুষ না অমানুষ? এত বড় একটা জঘন্য কাজ কিভাবে করলেন আপনি? বৌমা, আমি তো তোমার জন্য এগুলো করছি। সেদিন তুমি এমনভাবে কান্নাকাটি করতেছিলা, আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছিল। আমার বারবার মনে হচ্ছিল যদি তোমার জায়গায় আমার মেয়ে থাকতো তাহলে আমি কি করতাম। আমি শুধু একজন বাবার দায়িত্ব পালন করতে যে কাজটা করে ফেলছি। এখন তো বুঝতে পারতেছি, এর জন্য তো বলতেছি। বৌমা, এখন আমরা কি করবো? কি করবেন মানে? আমি এখনই অনেককে জানাচ্ছি। ওর সন্তান কোথায়? আছে, ওই ওই মহিলার কাছে আছে। মানে হচ্ছে ওই মহিলার পরপর 2 বার মরা বাচ্চা হয়েছে, তো এইবারও যদি এরকম অ্যাক্সিডেন্টলি কিছু হয়ে যেত তাহলে ওই মহিলার হাজবেন্ড তাকে তালাক দিয়ে দিত। আপনি আরেক মহিলার জন্য অনেকের সন্তানকে দিয়ে দিবেন কেন? আমি তো পুরোটাই করছি তোমার জন্য, আমাদের কারোর জন্য তো কিছু করি নাই মা। আমি এখনই সব অনেককে জানাচ্ছি। বৃষ্টি, বস বস। তুই অনেককে কিছু জানাবি না, এই মুহূর্তে অনেককে কল দিবি না। কি বলছো বাবা? কেন বুঝতে পারছিস না? মেঘলা, মেঘলা সালিমার গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। ও যদি জানতে পারে না তাহলে সবাইকে জেলের ভাত খাইয়ে ছাড়বে। কিন্তু বাবা, এটা এটা তো ঠিক না, বলো। আর তুই বুঝিস না? অনেক যদি জানতে পারে তার সন্তান পরিবর্তনে হাত আমাদের আছে, তাহলে কি ওর তোর সাথে সম্পর্ক রাখবে? তোকে স্ত্রী হিসাবে মানবে? বল, চিরজীবনের জন্য তোর সাথে অনেক সম্পর্ক শেষ করে দেবে। কথাটা মাথায় রাখিস। যাই হোক, যা শুনেছিস নিজের ভিতরে রাখ। এটা অনেককে বলা এই মুহূর্তে ঠিক হবে না। আর শুনুন, আপনারাও কিন্তু কাউকে কিছু বলবেন না। না না, একদম না, আমরা একদম কাউকে। হ্যালো, হ্যাঁ মেঘলা, তোরা যাওয়ার পরের থেকে অনেক ভাই এই বস্তিতে থাকে, তোদের ঘরে। কি? অনেক কেন হেনা থাকতেছে? জানি না রে, একা একা কাজ করে, উঠান ঝাড়ু দেয়, আবার রান্না করে, আবার চুপচাপ থাকে একা একাই। থাকলে থাকুক, তুই আবার আমার ফোন দিছিস কেন? আমি কি তোর কাছে শুনতে চাইছি? তোর কখনো ওর জন্য আমার ফোন দিবি না। ওই মেঘলা, কি হয়েছে? অনেক নাকি আমরা চলে আসার পরে এখন আমগো বস্তিতে গিয়ে থাকতেছে। ও মা, ও এখানে কি করে? জানি না, যেমন সে তা করুক, আমার কি হয়। ভাবতেছে ওখানে গিয়ে থাকলে আমি ওরা মাফ করে দেবো, এত সহজ। এইভাবে কি আর পাপ মুছে যায়? যায় না। কোনোদিন মুছবো না। আমারে যে কষ্টটা দিচ্ছে সেটা আমি কোনোদিন ভুলিনি। আরে বন্ধু, তোর এই কি দশা? তোর তো দেখি একদম করুণ অবস্থা রে। তোর জন্য আমার খুব মায়া হচ্ছে। আরে উঠিস কেন? কোনো হেল্প লাগবে তোর? কি রে, আমি তোর বন্ধু, তোর বাসায় আসলাম, তুই কিন্তু আমার ঘরের মধ্যে না ডাকলে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবো। আসলে তুই কথা বলতেছিস না কেন? কোনো হেল্প লাগলে বল, আমি তোর বন্ধু না?
তুই মার খেয়েও তো শিক্ষা হয়নি, আবার আসছিস? কি বলিস তুই? শোন, জ্ঞানী লোকরা বলছে কি জানিস, যে শিক্ষার কোনো বয়স নেই। আমি যতবার পড়ে যাব ততবার উঠে দাঁড়াবো। তারপর তোদের মতন ছোট লোকরা অহংকার করতে করতে সোজা এই বস্তির ডাস্টবিনে এসে পড়বে। কোথায় গেল তোর কোটি টাকার গরম অনেক? রাতুল, এই সস্তা মেয়েটাকে নিয়ে এখান থেকে চলে যা। চলে তো যাবোই, আমি তো আর এখানে এই বস্তির দুর্গন্ধ জায়গায় থাকতে আসিনি। তুই আমার বন্ধু, তাই আমি তোকে একটা সুসংবাদ দিতে এসেছিলাম। আগামী শুক্রবার আমরা বিয়ে করছি, তোর দাওয়াত থাকলো, তুই কিন্তু অবশ্যই আসবি। স্বার্থের জন্য এই মেয়েটার আঁচল ধরেছিস, আর কত নিচে নামবি তুই? দেখ বন্ধু, স্বার্থ দেখে যদি কোটিপতি হওয়া যায় তাহলে সেটাই ভালো না? তোর মতো সততার ভং ধরে থাকতে তো আবার এসে ওই বস্তিতেই পড়তে হবে। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। তুই আমার সন্তানের ডিএনএ টেস্টের রিপোর্টটা চেঞ্জ করে দিয়েছিস। তোকে শাস্তি দেওয়ার সেটা দিয়ে দিয়েছি। যেদিন সুযোগ পাবো তোকে জ্যান্ত কবর দিয়ে দিব। তুই দেখি এই বস্তিতে এসেও তোর অহংকার কমতেছে না, তাই না? তোর এই অহংকার কমানোর জন্য আমি একটা ঔষধ রেডি করেছি, তুই খুব শীঘ্রই পেয়ে যাবে। তোর সত্তর হ্যালো শান্তা, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, তুমি আজকে আমার সাথে দেখা করবে। বাবা, আমি আর ঘরে বসে থাকতে পারছি না। মেঘলা নিজের জ্যান্ত সন্তানকে মৃত ভেবে দিন রাত কাঁদছে, আর আমরা সবকিছু জেনেও চুপ করে বসে আছি। আমি আর এই পাপ সহ্য করতে পারছি না। কিন্তু মা, তুইও তো অনেককে হারাতে চাস না। চিন্তা করো না বাবা, আমি অনেককে কিচ্ছু বলবো না, কিন্তু আমি ওই বাচ্চাকে দেখতে যাব। বাচ্চার খাওয়া দাওয়া, ভরণ পোষণ, চিকিৎসা সবকিছুর খরচ আমি দেব। ওকে আমি আড়াল থেকে বড় করব। ঠিক আছে বৌমা, আমি তাহলে কালকে সকালে তোমাকে নিয়ে বস্তির মহিলার কাছে যাব। তাহলে তো খুব ভালোই হয়। অনেক কোনদিন জানতে পারলে অন্তত আমরা বলতে পারব যে আমরা বাচ্চাটার খেয়াল রাখছি। আচ্ছা চাচি, শান্তাকে দেখছি না, ও কোথায়? আর শান্তা আছে, এই ওর বান্ধবীর জন্মদিনে গেছে। ও আচ্ছা। চাচা, আমরা কালকে সকালে ওখানে যাব। ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে ভাই সাহেব, চলেন খাইতে বসি। বসমা, শান্তা, আমি তোমাকে ঠিক যেভাবে বুঝিয়ে বললাম, তুমি যদি ওইভাবে অনিকের ঘরে ঢুকে কাজটা ঠিকঠাক করতে পারো, তাহলে আগামী শুক্রবার আমি রাতুল রাজ তোমাকেই বিয়ে করব। কথা দিলাম। তুমি আমার নীলের মতো বড় লোক কাউকে পেয়ে আমাকে ভুলে যাবে না তো? আর ধুর, কি বলো, নীলের অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আমার মনটা শুধুই তোমার কাছে। আজকে তুমি অনেকের ক্যারেক্টারে ঠিকঠাক দাগটা লাগাও, তাহলে আমি কথা দিলাম এই রাতুল রাজ শুধুই তোমার, আর কারো না। ঠিক আছে যাচ্ছি, কিন্তু কোনো সমস্যা হলে তুমি কিন্তু ম্যানেজ করবে। কোর্স, আমি জানি তুমি পারবে, আর যদি কোনো প্রবলেম হয় তুমি অবশ্যই আমাকে এটা মিস করবে। ওকে, ঠিক আছে, তাহলে যাও। অল দ্য বেস্ট।
এই মেয়ে দাঁড়াও, তুমি এখানে কেন? নাম কি তোমার? এখানে তুমি কার কাছে আইছো? আমি শান্তা, রাত অনেকের সাথেই ছিলাম। অনিকের সাথে ছিলাম মানে? অনিকের এত বড় সাহস, আগের দুইটা বউ রেখে আবার আলাদাভাবে মেয়ে নিয়ে রাত কাটায়। এই তোমরা কে কোথায় আছো দেখো, আমাদের বস্তিতে কি হচ্ছে এখনই দেখো। অনিকের ঘর থেকে সে বেরোইছে, আপনারা কি করবেন করেন, দেখেন। আল্লাহ, আমগো বস্তিতে এমন মাইয়া, আমগো বস্তি সব মান ইজ্জত মাইরা হালাইছে। এই বর্ষা তো তাড়াতাড়ি তাড়াতাড়ি ফোন দে মেঘলারে। আচ্ছা, আমি এখনই মেঘলারে কল দিতেছি। হ্যালো মেঘলা, আমি বর্ষা। তোর স্বামী অনেক রাত কাটানোর জন্য বস্তিতে একটা মাইয়া নিয়ে আইছে। মেয়ে? কোন মেয়ে? আমি তো চিনি না, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি আইতেছি। হুম। কি ব্যাপার, এত চেঁচাইছি, কি হয়েছে? এখন আর কিচ্ছু বোঝো না না? একটা রাইখ আর একটা বিয়ে করছো, তারপর মেয়ে ভাড়া করে আনছো বাড়িতে। সি সি সি। ছি অনেক ভাই, আপনার চরিত্র এত খারাপ। কি আজে বাজে কথা বলছেন? শান্তা, তুই কি রাত্রে এখানে ছিলি? সবাইকে বল সত্যিটা। হ্যাঁ, আমি তো তোমার সাথেই ছিলাম, তাই না? একটা থাপ্পড় দিব। ইয়াদব, রাত্রে আমি এখানে একা ছিলাম। যতই নাটক করো না কেন, কোনো কাজ হইব না। তোমার চরিত্র যে এত খারাপ এটা আমরা বুঝে গেছি, আর তুমি তো এমনিতে খারাপ লোক, আমরা সবাই জানি। আরে এত কিছুর কি দরকার? ওকে দুজনের মধ্যে বিয়ের সাথে পড়ায় দাও। আপনারা কি পাগল হয়ে গেছেন? আমি ওকে কেন বিয়ে করতে যাব? তাহলে মেয়ের সাথে তুমি রাত কাটালে কেন? বিয়ে করবে না? ও টাকা দিয়ে ভাড়া করে আনতে খুব মজা, আর বিয়ে করতে গেলে মোরামুরি। ভিসা রিজেক্ট হওয়ার প্রধান 10টি কারণ আপনি কি জানেন? অনেক মানুষ মনে করেন ভিসা রিজেক্ট হওয়ার কারণ শুধু ভাগ্য। কেউ বলে আমার ব্যাংকে টাকা ছিল তবুও ভিসা পেলাম না। আবার কেউ বলে আমার বন্ধু সবকিছু আমার মতোই ছিল কিন্তু ওর ভিসা হয়ে গেল, আমার রিজেক্ট হয়ে গেল। কিন্তু ভিসা অফিসার কখনো লটারি করে সিদ্ধান্ত নেয় না। প্রতিটা আবেদন তারা নির্দিষ্ট তথ্য এবং পরিস্থিতির ভিত্তিতে মূল্যায়ন করেন। আজকে এই ভিডিওতে আমি 10টি গুরুত্বপূর্ণ কারণ নিয়ে কথা বলবো, যেগুলোর কারণ অনেকে আবেদনকারী ভিসা পায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ভুলগুলো অনেকগুলো আগে থেকে ঠিক করা সম্ভব। আর এই ভিডিও শেষের দিকে আমি এমন একটা বিষয় বলবো যেটি অনেক গুরুত্ব দেন না, অথচ সেটি অনেক ক্ষেত্রে পুরো আবেদনকে দুর্বল করে দেন। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দীপ। আপনি যদি বিদেশ ভ্রমণ, পড়াশোনা, ব্যবসা এবং অন্য কোনো বৈধ উদ্দেশ্যে ভিসার উদ্দেশ্যে আবেদন করার পরিকল্পনা করেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। একটি বিষয় শুরুতেই পরিষ্কার করে বলি, কোনো ভিডিও ব্যক্তি বা এজেন্সি অনুমোদন নিশ্চয়তা দিতে পারে না। ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত দূতাবাস কিংবা ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিয়ে থাকে। তবে কিছু সাধারণ ভুল এড়িয়ে চললে আপনার আবেদন আরও শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য হতে পারে। চলুন শুরু করি। কারণ নাম্বার 1, অসম্পূর্ণ কিংবা ভুল তথ্য প্রদান। একটি ভিসা রিজেক্ট হওয়ার অন্যতম কারণ হলো অসম্পূর্ণ কিংবা ভুল তথ্য প্রদান।
অনেক আবেদনকারী তাড়াহুড়া করে ফর্ম পূরণ করে, কখনো নামের বানান পাসপোর্টের সঙ্গে মিলে না, কখনো জন্ম তারিখ ভুল, কখনো চাকরির তথ্য এক জায়গায় একরকম, অন্য নথিতে আরেক রকম, আবার কখনো পুরনো ঠিকানা দেন। এই ছোটখাটো অসঙ্গতির জন্য ভিসা অফিসার কাছে একটি প্রশ্ন তৈরি করতে পারে এই তথ্যগুলো কতটা নির্ভরযোগ্য। মনে রাখবেন, আপনার আবেদনকারী প্রত্যেকটা তথ্য একে অপরের সাথে সামঞ্জস্য হওয়া উচিত। অনেক সময় মানুষ ভাবে এত ছোট ভুল কিছু হবে না, কিন্তু ভিসা মূল্যায়নের ক্ষেত্রে ছোট ভুলগুলো বড় প্রভাব ফেলতে পারে। আর এখন যে কারণটি বলবো সেটি একটি বিষয় অনেক আবেদনকারী জানে, কিন্তু তবুও একই ভুল বারবার করে। কারণ নাম্বার 2, দুর্বল আর্থিক প্রমাণ। শুধু ব্যাংকে টাকা থাকলেই সবসময় ভিসা পাওয়া যায় না, এমন ধারণাটা সঠিক নয়। ভিসা অফিসে শুধু ব্যালেন্স দেখে না, তারা দেখতে পারে এই টাকা কিভাবে এসেছে, আয়ের উৎস কি, লেনদেন কি স্বাভাবিক, ব্যাংক হিসাব কি দীর্ঘদিন ধরে নিয়মিত ব্যবহৃত হয়েছে। ধরুন একজন ব্যক্তি আবেদন করার 1 সপ্তাহ আগে হঠাৎ বড় অঙ্কের টাকা জমা দিলেন, অন্যদিকে আরেকজন ব্যক্তি 6 মাস ধরে নিয়মিত অ্যাকাউন্ট ব্যবহার করছে এবং তার আয়ের সাথে লেনদেন মিল আছে। দুই ক্ষেত্রে টাকার পরিমাণ একই হলে দ্বিতীয় আবেদনটি অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হয়। শুধু টাকার পরিমাণ না, আর্থিক তথ্যের ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। কিন্তু বিশ্বাস করুন, পরের কারণটির থেকে বেশি মানুষকে সমস্যায় ফেলে। আর অনেকে বুঝতে পারে না যে সেই বিষয়টা কি। কারণ নাম্বার 3, আবেদনপত্রে অসঙ্গতি। ধরুন আপনি লিখলেন আপনি একজন ব্যবসায়ী, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট ব্যবসার কোনো লেনদেন নেই, অথবা আপনি বললেন আপনি চাকরি করেন, কিন্তু চাকরির প্রমাণপত্র নেই। আবার আপনি কভার লেটার লিখলেন 5 দিনের জন্য ভ্রমণে যাবেন, কিন্তু হোটেল বুকিং করা হয়েছে 15 দিনে। এই ধরনের অসঙ্গতি ভিসা অফিসারের কাছে অতিরিক্ত প্রশ্ন তৈরি করে। আপনার সব নথি যেন এক গল্প বলে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী আবেদন মানে অনেক কাগজপত্র জমা দেওয়া নয়, বরং প্রতিটা কাগজপত্র একে অপরকে সমর্থন করে। এখন পর্যন্ত আমি 3টি কারণ নিয়ে কথা বললাম, কিন্তু সামনে যে কারণগুলো এসেছে এগুলোর মধ্যে এমন ভুল যেগুলো কারণে অনেক আবেদনকারী অজান্তে নিজের আবেদনকে দুর্বল করে ফেলে। পরবর্তী অংশে আমরা আলোচনা করব দুর্বল ট্রাভেল হিস্টোরি, ভুল পারপাস অফ ভিজিট, নকল বা পরিবর্তিত নথির ঝুঁকি এবং এমন একটি ভুল যা করলে ভবিষ্যতে আপনার আবেদন প্রভাব পড়তে পারে। চলুন পরবর্তী অংশে অবাস্তব ট্রাভেল স্টোরি। প্রথমে একটি ভুল ধারণা ভেঙে দিয়ে অনেকে মনে করে আগে কখনো বিদেশ যায়নি তাই আমার ভিসা হবে না। এটি সব ক্ষেত্রে সত্য নয়। অনেক মানুষ প্রথমবার আবেদন করে ভিসা পায়। তবে আপনি ভ্রমণ ইতিহাস থাকে, তবে এটি আবেদনের মূল্যায়নকে অনেক বেশি ইতিবাচক হিসাবে করে তুলতে পারে। বিশেষ করে আপনার পূর্বের ভিসা শর্ত মেনে সময় মতো দেশে ফিরে এসে থাকেন। অন্যদিকে আপনার ভ্রমণের ইতিহাস নিয়ে কোনো জটিলতা থাকে, যেমন ভিসা শর্ত ভঙ্গ, অতিরিক্ত সময় অবস্থান বা ইমিগ্রেশন সংক্রান্ত সমস্যা, তাহলে এটি ভবিষ্যতে আবেদনকে প্রভাবিত করতে পারে। মনে রাখবেন, ট্রাভেল হিস্ট্রি না থাকলে এবং খারাপ ট্রাভেল হিস্ট্রি, এটি দুইটি বিষয় এক নয়। কিন্তু শুধু ভ্রমণের ইতিহাস নয়, আপনি কেন দেশে যেতে চান সেটিও সমান গুরুত্বপূর্ণ। পারপাস পারপাস অফ ভিজিট পরিষ্কার না থাকে, এটি অনেকে আবেদনকারী অজান্তে সমস্যায় ফেলে। ধরুন আপনি ট্যুরিস্ট ভিসা এর জন্য আবেদন করেছেন, কিন্তু আপনার কভার লেটারে হোটেল বুকিং, ভ্রমণ পরিকল্পনার সাথে কোনো মিল নেই, অথবা আপনি লিখেছেন আমি একটু ঘুরতে যেতে চাই, কিন্তু কোথায় যাবেন, কতদিন থাকবেন, কি কি দেখবেন, কোন দেশ বেছে নিয়েছেন, এসব কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। ভাবুন তো, আপনি যদি কাউকে নিয়ে বাসায় থাকতে আমন্ত্রণ জানান, তাহলে অন্তত জানতে চাইবেন তিনি কেন আসবেন, কতদিন থাকবেন, কোথায় থাকবেন। ঠিকঠাক এইভাবে ভিসা আবেদনও ভ্রমণের উদ্দেশ্য যেন বাস্তবসম্মত, স্পষ্ট, জমা দেওয়ার নথির সাথে সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। এখন আমি এমন একটি কারণ বলবো যে করলে আবেদন বাতিল নয়, বরং ভবিষ্যতের আবেদনও সমস্যা হতে পারে। নকল বা পরিবর্তিত ডকুমেন্ট ব্যবহার, এটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভুলের একটি। কারণ কিছু শর্টকাট খুঁজে মানুষ, কেউ নকল ব্যাংক স্টেটমেন্ট বানায়, কেউ ভুয়ার চাকরি কাগজ বানায়, কেউ আবার পরবর্তীতে
আহ, নকল বেতন স্লিপ বা জাল আমন্ত্রণপত্র বানায়, এগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্তমানে অনেক দূতাবাস বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিভিন্ন উপায় জমা দেওয়ার তথ্য নথি যাচাই করতে পারে। যদি কোনো নথি জাল বা বিভ্রান্তকর বলে প্রমাণিত হয়, তাহলে শুধু বর্তমানের আবেদনই নয়, ভবিষ্যতের আবেদনও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই মনে রাখবেন যেন ডকুমেন্ট আপনার নেই সেটি বানিয়ে দেওয়ার চেয়ে সত্য ডকুমেন্ট দেওয়ার আবেদন করা অনেক বেশি নিরাপদ। আমি অনেক মানুষের কথা শুনি, তাই সবাই তো ফেক ডকুমেন্ট দিয়ে ভিসা করেন না। যারা সফল হয় তারা সাধারণত সেই গল্প সোশ্যাল মিডিয়ায় বলে না, আর যারা ধরা পড়ে তারাই গল্প সবসময় সামনে আসে না। তাই ইন্টারনেটে গুজব বা অযাচাইকৃত পরামর্শের উপর নির্ভর করবেন না। তাই সবসময় সত্য এবং যাচাইকৃত তথ্য ব্যবহার করুন। কিন্তু এখন যে বলবো যে আপনার এই কারণটি যে হাজার হাজার আবেদনকারী নিজেরাই বুঝতে পারেন না, তারা এই ভুলটি করেছেন। আবেদনপত্রে আত্মবিশ্বাসের অভাব বা দুর্বল স্থাপন। একটি ভিসা আবেদন শুধু কাগজের ফাইলই নয়, একটি এটি আপনার সম্পর্কে সম্পূর্ণ গল্প। আপনি কি, আপনি কে, আপনার আয়ের উৎস কি, কেন এই দেশে থাকতে চান, ভ্রমণ শেষে দেশে ফিরে আসবেন কবে। আপনার আবেদনপত্রে বিভিন্ন অংশের সঙ্গে একটি পরিষ্কার বিশ্বাসযোগ্য চিত্র তৈরি করতে না পারে, তাহলে আবেদন দুর্বল মনে হতে পারে। তাই এই নয় যে আপনি ইংরেজি খুব ভালো হতে হবে, অত্যন্ত জটিল ভাষা ব্যবহার করতে হবে, বরং তথ্য যেন সঠিক, সহজ, ধারাবাহিক, পরস্পরের সঙ্গে মিল, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আমরা ৭টি আহ, গুরুত্বপূর্ণ তথ্য জানলাম, কিন্তু পরবর্তীতে বাকি তথ্য রয়েছে, এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ আরও ৩টি কারণ। পরবর্তী অংশে আমরা আলোচনা করব এম্বাসি ইন্টারভিউ মানুষ সব থেকে কোন ভুলটি বেশি করে, কোন আচরণ আবেদনকে দুর্বল করে দিতে পারে, এবং শেষে সেই গুরুত্বপূর্ণ বিষয় যে অনেক মানুষ একবারে গুরুত্ব দেয় না, অথচ সেটি পুরো আবেদনকে মূল্যায়নে বড় ভূমিকা রাখতে পারে। চলুন পার্ট 3-তে দেখা হবে।